প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 221তম ফেসবুক লাইভে। আজকে আমাদের এই ফেসবুক লাইভে আলোচ্য বিষয় কম্পারেটিভ ম্যাটারমেডিকা। আজকের এই কম্পারেটিভ ম্যাটারমেডিকার আলোকে আমরা থুজাকে আলোচনা করব। আমরা ইতিপূর্বে যে ম্যাটারমেডিকা আয়ত্তের কৌশলগুলো আলোচনা করেছিলাম, সেখানে একটি ঔষধের বিশেষ চিত্র নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করেছিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষভাবে এই অনুষ্ঠানটি সাজিয়েছি। এই অনুষ্ঠানটি আজকে আমাদেরকে উপস্থাপন করা হবে একটি রোগ কেন্দ্রিক এই থুজা ওষুধটিকে অন্যান্য ওষুধের সাথে তুলনামূলক আলোচনা। ধরুন, স্তনের টিউমারের ক্ষেত্রে এই থুজাকে নিয়ে যখন আলোচনা করা হবে, তখন এই থুজার এর পাশাপাশি এই রোগটিতে যে লক্ষণগুলো নিয়ে আমাদের সম্মুখে এই থুজার তুলনামূলক ওষুধগুলো আসবে, সেই ওষুধগুলো নিয়ে আলোচনা হবে। যদি গত পর্বে যেভাবে আমরা প্রোস্টেট গ্রন্থির ঔষধ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম, সেই পর্বে এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির যে ঔষধগুলো, সেখানে থুজা অক্সিডেন্টালিস একটি গুরুত্বপূর্ণ ওষুধ। সেই ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস ওষুধটির পাশাপাশি অন্যান্য ওষুধের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্বে আমরা আজকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা এই ফেসবুক লাইভটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আজকের এই ফেসবুক লাইভটি সার্থক করতে সহযোগিতা করবেন। আমাদের স্যারের কাছে আমি স্টুডিওতে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমরা ইতিমধ্যে আমরা দর্শকদের কাছে জানিয়েছি যে ইতিপূর্বে আমরা ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল হিসাবে ম্যাটেরিয়া মেডিকার প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে পলিক্রিস্ট ওষুধগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করেছি থুজা অক্সিডেন্টালিস। আজকের এই পর্বে থুজা অক্সিডেন্টালিস বিভিন্ন রোগ লক্ষণের ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস যেভাবে আমাদের কাছে ধরা দেয়, সেই ক্ষেত্রে ওই রোগ লক্ষণের অন্যান্য ওষুধের সাথে তুলনামূলক আলোচনা অর্থাৎ কম্পারেটিভ আলোচনা হবে। গত পর্বে আমরা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির যে ঔষধগুলো আলোচনা করেছিলাম, সেই ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিসও একটি গুরুত্বপূর্ণ ওষুধ ছিল। অনেক বন্ধুই আলোচনা করার জন্য বিনোদন জানিয়েছিলেন যেন এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির এই টপিকসটি নিয়ে আমরা আজকেও আলোচনা করি। কিন্তু আমাদের যেহেতু সময় স্বল্পতার কারণে ভেবেছি যেহেতু আমরা নতুন আঙ্গিকে আমরা কম্পারেটিভ মেডিকা আলোচনা করব, তাই আজকেও আমরা সেই কম্পারেটিভ মেডিকার মধ্যেই থুজা অক্সিডেন্টালিস এর পাশাপাশি এই প্রোস্টেট গ্রন্থির যে ওষুধগুলো আসে স্যার, সেই কম্পারেটিভ বিষয়গুলো স্যার আজকে আপনি আলোচনা করবেন। স্যার, প্লিজ আলোচনা শুরু করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় চিকিৎসক বৃন্দ, আমার ছাত্রছাত্রী বৃন্দ, দূরের নিকটে যারা এই প্রোগ্রাম দেখতেছেন এবং আমার আলোচনা শুনতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এমন একটা বিষয়ের উপরে আলোচনার জন্য আমার সভাপতি সাহেব অনুরোধ জানিয়েছেন। সেই বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, এ কথাটা সত্য। বিষয়টা হলো একটি ঔষধের তুলনামূলক আলোচনা। এই আমরা চিকিৎসার ক্ষেত্রে রোগী যখন আমাদের সামনে আসে, তখন একটা রোগীর রোগ অবস্থায় অনেকগুলি ওষুধের চিত্র আমাদের সামনে চলে আসে। এখানেই আমাদের বাহাদুরি
যে যতগুলি ওষুধের চিত্র আসতেই পারে, তার থেকে আপনার মেধা, আপনার চিন্তা, আপনার মননশীলতা, আপনার অর্গাননের জ্ঞানের গভীরতা, ম্যাথমেটিক্যাল জ্ঞানের গভীরতা এবং ওষুধ চিত্রের গভীরতা আপনাকেই স্মরণ করিয়ে দিবে একটি মাত্র ঔষধ এই নির্ধারিত রোগীর জন্য প্রয়োজন। আমরা আজকে কম্পারেটিভ এই আলোচনা করতে গিয়ে আমরা ফিক্সড করেছি একটা অত্যন্ত পরিচিত, আপনাদের সকলের নিকট পরিচিত এবং অত্যন্ত জটিল এবং কঠিন ঔষধ এবং জটিল ঔষধ এবং রোগজ অবস্থাও জটিল, সেই ওষুধটার নাম থুজা অক্সিডেন্টালিস। এটাকে যারা প্রুভার, হানেম্যান হিমসেলফ প্রুভ করেছেন, এটাকে অনেক নামে নামকরণ করেছেন, তবে একটা নাম, এটাকে বলা হয় ট্রি অফ লাইফ। ট্রি অফ লাইফ একটা গাছের সাথে, গাছের অবস্থানের সাথে একটা বটবৃক্ষের অবস্থানের সাথে থুজার অবস্থান চিত্রায়িত করেছে, তুলনা করেছে। জীবনের একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় থুজার অবস্থান নাই, যেই জায়গায় থুজা আক্রমণ করে নাই, যেই জায়গায় থুজার চিত্র নাই। অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত এই থুজার অবস্থান। মায়ের পেট থেকে থুজা হয়েই সে পৃথিবীতে আসে। এছাড়াও থুজা পৃথিবীতে আসার পরে থুজা নামক ঔষধ, এই ওষুধটা ওই রোগীর ক্ষেত্রে চলে আসে। এখন আসেন, এটা একটা প্ল্যান কিংডমের মেডিসিন। এখন এই রোগীগুলি আপনার কাছে যখন আসবে, আপনারা ভালো করে জানেন, যাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগে জর্জরিত, এমন কোন শারীরিক অঙ্গ নেই যে অঙ্গে এই থুজার অবস্থান নেই। আমি গত ক্লাসে প্রোস্টেট গ্ল্যান্ড, hypertrophy of the prostate gland, atrophy of the prostate gland, এই প্রোস্টেট গ্ল্যান্ডকে আলোচনা করতে গিয়ে আমরা কিছুটা থুজাকে আমরা চিহ্নিত করেছি। তারপরেও আজকে আমরা দেখব প্রোস্টেট গ্ল্যান্ড সহ শরীরের মাথা থেকে পা পর্যন্ত সকল জায়গায় থুজা কিভাবে বিচরণ করে। তবে থুজা যখন আপনার সামনে আসবে, থুজার রোগীরা এরা অ্যানিমিক ডায়াথেসিস এবং হাইড্রোজিনয়েড ডায়াথেসিস
তার মানে এদেরকে অতটা রোগাটে বলা যাবে না, অর্থাৎ ভিতরগতভাবে সে ক্ষত বিক্ষত হলেও তার স্বাস্থ্য শরীরে দেখে খুব একটা অনুমান করতে পারবেন না যে এই রোগীটা থুজার রোগী। কিন্তু থুজার চিত্রটা এরকম যে আউটলুকিং এ খুব একটা রোগী বোঝা যাবে না। এখন এই থুজার যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আলোচনাটা আসবে কমপক্ষে, যদি নিখুঁতভাবে আমরা থুজাকে চিত্রায়িত করি, আমাদের কমপক্ষে 3টা ক্লাস আলোচনায়, থ্রেড বার আলোচনাতে আসবে। আমি থুজা কিভাবে আত্মপ্রকাশ করে বা থুজার অরিজিন কি, যদিও থুজা প্ল্যান্ট কিংডমের মেডিসিন, আমরা যখন থুজাকে আলোচনা করতেছি তার পাশাপাশি আমরা আরেকটা ওষুধকে আমরা রাখবো, সেই ওষুধটা হলো মেডোনিনাম। কেন রাখবো সেটা আমার আলোচনায় আপনারা বুঝবেন। যে আমার একজন মানুষের দেহে কখন থুজার অবস্থান সৃষ্টি হবে, সেই অবস্থানটা হলো, আমরা জানি কম বেশি, আপনারা সবাই জানেন থুজা একটা আঁচিলের ঔষধ, থুজা একটা সিস্টের ঔষধ, থুজা একটা টিউমারের ঔষধ, একটা অর্বুদ বলা হয় এই ঔষধ। তার মানে থুজা আপনার দেহের মধ্যে কিছু সাইন এন্ড সিমটমস, সাইন আপনার টোটাল দেহের মধ্যে বিরাজমান। কোথাও দেখা যাবে মুখে আঁচিল, অথবা অন্য কোনো জায়গায় অর্বুদ, অথবা অন্য কোনো জায়গায় সিস্ট, অথবা ইন্টারনাল এক্সটার্নাল সকল ক্ষেত্রেই আমরা এইগুলি দেখব। আঁচিল সদৃশ একটা গ্রোথ, কারণ থুজাকে বলা হয় এটা ইটস এ কিং অফ সাইকোটিক। তার মানে সাইকোটিক আপনারা জানেন, আমার সমস্ত শরীরের মধ্যে যখনই কোনো এক্সটার্নাল গ্রোথ অথবা আমার ইন্টারনাল অর্গানগুলি যখনই হাইপারট্রফি হবে, বর্ধন হবে, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক অবস্থানে যাবে, অ্যাট্রোফিও হতে পারে, ছোট হতে পারে, তবে বর্ধনটাই বেশি। এই অবস্থায় যখনই আসবে, তখনই আমি এবং আপনি চিন্তা করব, ইটস এ মেডিসিন, ইটস এ থুজা। এই মেডিসিনটা আমরা চিন্তা করতে পারি, কিন্তু বর্ধন, সাইকোটিক, অর্বুদ, সিস্ট যা কিছু বলেন, অন্তত পক্ষে 50টা ঔষধ আছে। আমরা এই 50টা ঔষধকে আমাদেরকে সিমটমস অ্যানালাইসিস করে, কার ক্ষেত্রে মেডোনিনাম, কার ক্ষেত্রে থুজা, আমাদেরকে আমাদের লক্ষণ রাজি, আমাদের সাইন এন্ড সিমটমস, এগুলো আমাকে বলে দিবে। তবে থুজার আপনার where there is no cause, there is no থুজা। আপনি থুজার অরিজিন
এবং মেডোরিনামের অরিজিন, দুইটা অরিজিন কোত্থেকে থুজা সৃষ্টি হয়, কিসের কারণে থুজা আত্মপ্রকাশ ঘটে, কিসের কারণে মেডোরিনাম হয়ে যায়, সেটা হলো দূষিত সহবাস। দূষিত সহবাস তার মানে ইটস এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা অ্যাকওয়ার্ড, এটা অর্জিত হতে পারে, এটা বংশানুক্রমিক ভাবে আসতে পারে, রক্তের প্রবাহে এটা আসতে পারে, অথবা আপনি নিজে থুজাকে নিয়ে আসতে পারেন। আপনার দূষিত সেক্সুয়াল কন্টামিনেশনের কারণে আপনি থুজাকে আপনার দেহে প্রবেশ করাইতে পারেন। এবার আসেন, আমি কজেশনটা কি বলেছি? কজেশনটা বলেছি যে দূষিত সহবাস। এইবার একটু দেখেন, পৃথিবীর জন্ম থেকে অদ্য পর্যন্ত আপনার আমার দেহে, মানব জাতির দেহে যে রক্তের প্রবাহ, সেই রক্তের প্রবাহের কারণে আমার ভিতরে অবৈধ মেলামেশার জাগরণ, পরিস্ফুটন ঘটে, এটাই স্বাভাবিক। তাহলে এই যে অবৈধ মেলামেশা, আজকে একবার দেখেন, এই পৃথিবী ম্যাক্সিমাম, যদি পৃথিবীর অবস্থানটা দেখেন, ম্যাক্সিমাম রাষ্ট্রের অবস্থা দেখেন, তাহলে কি দেখবেন? যে মানুষগুলি মনের দিক থেকে মানুষগুলি উলঙ্গ। ইভেন আপনার আপনার দেশের কথা চিন্তা করেন, আপনি আমি এই যখনই আপনার মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার চলে আসবে, পিউবার্টি চলে আসবে, পিউবার্টির পরে আপনার মধ্যে সেক্সুয়াল ডিমান্ড চলে আসবে, তখনই আপনি বৈধ বলেন অবৈধ বলেন, আপনি কি করবেন? আপনার সহ, আমি সবার কথা বলবো না, অনেকেই আমরা কি করি? আমরা অবৈধভাবে মেলামেশার সুযোগ নেই। বোথ মেল এন্ড ফিমেল, আমরা মেলামেশার সুযোগ নেই। সুযোগে গনেরিয়া, গনেরিয়া যা বিষাক্ত, এই গনেরিয়া আপনার দেহে প্রবেশ করে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে কত মানুষ এই মেলামেশার সুযোগ নেয়, বিবাহিত, অবিবাহিত, পুরুষ, মহিলা, সকলেই এই অবৈধ মেলামেশার সুযোগ নেয়। তাহলে এই সুযোগের প্রেক্ষাপটে আপনার দেহে রোগের আত্মপ্রকাশ ঘটে। আপনি মেলামেশা করলেন না, তারপরেও আপনার রক্তের প্রবাহে হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে আপনার দেহে থুজার আত্মপ্রকাশ ঘটবে। এবার আসেন, কোন অঙ্গ দিয়ে কিভাবে থুজা আপনার দেহে, গনেরিয়া কিভাবে আপনার দেহে প্রবেশ করবে? আপনার মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এই দুই রিপ্রোডাক্টিভ অর্গানের মাধ্যমে ফিমেল এফেক্ট হবে, মেল এফেক্ট হবে,
এরপরে আর কি অঙ্গ, আপনার যে ওরাল সেক্স, মুখের মাধ্যমে আপনার যৌন আকাঙ্ক্ষা, বিকৃত যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতেছেন, ওর মাধ্যমে আপনার ভিতরে থুজার বিষ ঢুকে যাবে। অথবা আপনি আপনি এই রোগের সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনি যখন রোগীর সাথে কথা বলবেন, রোগীর সাথে কথা বলে আপনি বুঝবেন, অনেক রোগী বলবে যে স্যার এই রোগের সাথে আমি সম্পৃক্ত না। হয়তোবা দেখা যাবে সিনেমা হল থেকে আমরা যখন সিনেমার দেখার পরে 2 ঘন্টায় যখন সিনেমার বাথরুমে যাই, তখন গণশৌচাগার সেই জায়গায় এবং বাহিরে যত গণশৌচাগার আছে, গণশৌচাগারের মাধ্যমে আপনার গনোরিয়ার জীবাণু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের মাধ্যমে আপনার দেহের মধ্যে আত্মপ্রকাশ করবে। তাহলে এবার বুঝেন, আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে এই পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ এই অবৈধ মেলামেশার সাথে সম্পৃক্ত। আর আজকের এই মডার্ন টেকনোলজির কারণে আমার সামনে এই মোবাইল আছে, এই মোবাইলের কারণে আজকে একদিকে আমরা বলি পৃথিবী উন্নত, আরেকদিকে এই উন্নত পৃথিবীর টেকনোলজির উন্নয়নের পাশে আপনার ভিতরে অবৈধ মেলামেশার জাগরণ সৃষ্টি হয়ে থুজা আপনার দেহের ভিতরে ঢুকে যাবে, অবস্থান নিয়ে যাবে, থুজার বিষ ভাস্প। তাহলে দেখেন, একবার চিন্তা করেন যে কত পার্সেন্ট মানুষ থুজার সাথে সম্পৃক্ত সারা পৃথিবীতে। আমার পৃথিবীর দরকার নাই, তবুও আমার বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের ধর্মীয় অনুভূতি, আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের ভয়ের কারণে আমরা এখন পর্যন্ত কিছুটা নিরাপদ। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যান, আপনি শ্রীলঙ্কায় যান, আপনি নেপালে যান, শুধু তাই নয়, ইসলামিক কান্ট্রি মালয়েশিয়ায় যান, সেখানে দেখবেন ছেলেরা মেয়েরা একই হোস্টেলে একই রুমে থাকে, একই রুমে থাকে। তাহলে এবার বুঝেন এইবার কিভাবে কত পার্সেন্ট মানুষগুলি এই থুজার দ্বারা সংক্রামিত হচ্ছে। এক যদি আপনি প্রমিস করেন এবং থুজার মেডোরিনামকে যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কত পার্সেন্ট রোগী আজকে ক্যান্সার বলেন, হাঁপানি বলেন, টিউমার বলেন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলেন, কিডনি ফেলিউর বলেন, হার্টের রোগ বলেন, লিভারের রোগ বলেন, আর মহিলাদের বাচ্চা হয় না। এই যদি আপনি চিন্তা করেন, এই সমস্ত রোগগুলির পিছনে দায়ী হলো গনোরিয়া। আর এই গনোরিয়াকে আপনি দূরীভূত করতে পারবেন একমাত্র ঔষধ, একমাত্র বলা ভুল হবে আমার, যে সমস্ত ওষুধগুলি ট্রান্সমিটেড থ্রু গনোরিয়া, অথবা আপনার গনোরিয়ার মাধ্যমে অথবা মেল ট্রিটমেন্টের মাধ্যমে আপনার দেহে কেউ কোনো ডাক্তারের কাছে প্রথম পর্যায়ে
সে তার কথাগুলি বলে না, তার অবৈধ পন্থায় যে তার এই রোগের সৃষ্টি, এগুলি কেউই আপনার কাছে, আপনি ডাক্তার তাকে অবৈ দিয়ে টেকনিক অ্যাপ্লাই করে অর্গাননের ভাষায় আপনাকে সেভাবে টেকনিক অ্যাপ্লাই করেই তার কাছ থেকে আপনার থুজার চিত্র নিয়ে আসতে হবে। এখন তাহলে কজ অফ দা ডিজিজ আপনি বুঝছেন যে সাপ্রেশন অফ দি গনেরিয়া। এই অবস্থায় আমার ওভারঅল সব কথার মূল কথাটা হলো আপনার গনেরিয়ার মতো বিষ ভাস্প আপনার দেহে অবস্থান করেই কখনো সেটা থুজার রূপ নেয়, কখনো সেটা মেডোরিনামের রূপ নেয়। এখন আমাদের আজকে কম্পারেটিভ আলোচনা, সেই আলোচনায় আমাদের কয়েকদিন লাগবে এবং এটা বুঝতেও আমরা ওষুধ প্রয়োগ করব on the basis of totality of symptoms, that's correct. এখন আমি যে একটা ওয়ার্ড আপনাদেরকে আপনাদের ধারণা দিয়েছি যে সাপ্রেশন অফ দা গনেরিয়া, এই গনেরিয়া আপনার অর মেল ট্রিটমেন্ট অফ দ্য গনেরিয়া অর হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে আপনার অবস্থান, এই অবস্থানের কারণে আজকের এই পরিণতি, এটা আপনার অল্প বয়সে হতে পারে, মধ্যম বয়সে হতে পারে, শেষ বয়সেও হতে পারে। এখন এই হওয়ার জন্য ওই পয়েন্ট অফ ভিউতে আমি কি ওষুধগুলি নিয়ে এসেছি, সেই ওষুধগুলির মধ্যে থুজা, সেই ওষুধগুলির মধ্যে মেডোরিনাম, সেই ওষুধগুলির মধ্যে ক্যালকেরিয়া কাপ, সেই ওষুধগুলির মধ্যে ক্যালকেরিয়া ফস, সেই ওষুধগুলোর মধ্যে কার্বোএনিমেলিস, ক্লিমেটিস ইরেক্টা এবং ক্যান্থারিস, মার্কসল, সিপিলিনাম, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, ফ্লোরিক অ্যাসিড, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, নেট্রাম সালফ, নাইট্রিক অ্যাসিড, কোনিয়াম, অরাম মেটালিকাম, পালসেটিলা, সিপিয়া, পিক্রিক অ্যাসিড, প্ল্যাটিনা, নাইট্রিক অ্যাসিড, আয়োডিয়াম, এটসেট্রা। এই ওষুধগুলির মধ্যেই পজেশন ইজ সাপ্রেশন অফ গনেরিয়া, এর বাহিরেও আরো অনেক আছে। সুতরাং এই ওষুধগুলির সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে থুজা, মেডোরিনাম বা একটা ওষুধের সাথে আর একটা ওষুধের কম্পারিজন। এখন মনে করেন আজকে আমরা থুজার সাথে আমরা আসেন আমরা একটু মেডোরিনামের সাথে আমরা একটু তুলনামূলক আলোচনা করি, কারণ রোগী আমাদের সামনে। এই অবস্থায় আমি আর আপনি দুইজনে হিমশিম খেয়ে যাচ্ছি যে তার কিছু লক্ষণ থুজা, কিছু লক্ষণ মেডোরিনাম, কোনটা দেব আমরা হিমশিম খেয়ে যাই। যখন আপনি থুজার কথা চিন্তা করবেন, দুইজনের রোগে কিন্তু সেম, দুইজনে আইদার ক্যান্সারে অর লিভারে অথবা আদার্স ডিজিজে তারা আক্রান্ত। আমি কজ অফ দ্য ডিজিজ পেয়েছি। এখন যখন আপনি কম্পেয়ারে যাবেন, সেই কম্পারিজনে আপনি যতটা থুজাকে দেখবেন যে আপনার কাছে মনে হবে হি মে নট বি এ পেশেন্ট, দো তার মধ্যে একটা এনিমিক ডায়াথেসিস আছে, তার চোখ চেহারার মধ্যে ফুলা ফুলা ভাব আছে, তার মানে হাইড্রোজিনয়েড, তার মানে তার মধ্যে বোধহয় পানির একটা ভাব আছে। কিন্তু আপনি যখন মেডোর দিকে তাকাবেন,
চিত্রটা আপনি পাবেন না, মেডোর মধ্যে আপনি আরো ভয়াবহ চিত্র পাবেন, আরো অনেক বড় ধরনের অসুস্থতা তার কাছে পাবেন, তাকে পাবেন। এবং দেখা যাবে যে থুজার আত্মপ্রকাশ হয়তোবা 15 বছর বয়সে, হয়তোবা 20 বছর বয়সে, অথবা 30 বছর বয়সে খুজার আত্মপ্রকাশ ঘটেছে দেহে। কিন্তু মেডো আপনার মায়ের পেট থেকেই সে জন্মগতভাবে হাঁপানি নিয়ে আসছে, জন্মগতভাবে অসুস্থতা নিয়ে আসছে। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ যে সেই রোগগুলি নিয়ে আসছে তার জন্য এই ছেলে দায়ী নয়, বা এই মেয়েটা দায়ী নয়, দায়ী তার বাবা মা। তাহলে এই অর্জিত অবস্থান নিয়ে, এক ওয়ার্ড অবস্থান নিয়ে ম্যাডোরিনাম আসে। এখন আমরা যখন একটা ধারাবাহিক যে আলোচনা, সে আলোচনার মধ্যে আমরা পূজার ক্ষেত্রে আমরা যখন দেখব যে আস্তে আস্তে আমরা কম্পেয়ার করতে গিয়ে আমরা দেখি যে আচ্ছা পূজা কি গরম কাতর না শীত কাতর, ম্যাডোরিনাম কি গরম কাতর না শীত কাতর। দেখা গেল পূজা মধ্যম শ্রেণীর গরম কাতর, মধ্যম শ্রেণীর শীত কাতর। তার মানে সহনীয় গরম কাতর, সহনীয় শীত কাতর। তাকে হিপার সালফের মতো, আর্সেনিক অ্যালবামের মতো, সাইলিশিয়ার মতো এইরকম শীত কাতর রোগী নয়। আবার ফ্লোরিক অ্যাসিডের মতো, আপনার নেট্রামিউরের মতো, ম্যাডোরিনামের মতো এরকম অতিমাত্রায় গরম কাতর নয়। তাহলে সে মধ্যম শ্রেণীর গরম কাতর। আর এই দিকে যখন আপনি দেখবেন ম্যাডোরিনাম, তখন ম্যাডোরিনামটা হলো অতিমাত্রায় একটা গরম কাতর। তাহলে কাতরতার দিক থেকে আপনি কম্পেয়ার করলেন, আপনি পেয়ে গেলেন একটা মধ্যম শ্রেণীর গরম কাতর, ওর মধ্যম শ্রেণীর শীত কাতর, আর একটা আপনার অতিরিক্ত গরম কাতর। আচ্ছা, এখন আসেন, আপনি কি দেখলেন? রোগী, থুজার রোগী প্রথম অবস্থানে সে কি করবে? তার যৌন অঙ্গে, তার আঁচিল, এইবার মহিলার যৌনাঙ্গ বলেন আর পুরুষের যৌনাঙ্গ বলেন, সেই যৌনাঙ্গে আঁচিল, অর্বুদ, অর সিস্ট, এগুলা নিয়ে সে আপনার কাছে আসবে। অথবা এই যে ওরালি যে সে তার সেক্সের একটা আবেশ সৃষ্টি করেছে, সে ওরাল সেক্সের মাধ্যমেও তার মুখে, জিহ্বায়, এই সমস্ত জায়গায়ও তার থুজার চিত্র আপনারা পাবেন। ওয়ার্ডস, আঁচিল অথবা কর্ণ অথবা সিস্ট, এই বিষয়গুলি আপনি পাবেন। পাওয়ার পরে এগুলার মধ্যে যখন প্রকৃত অর্থে চিকিৎসা যদি না হয়, মেল ট্রিটমেন্ট যদি হয়, সাপ্রেটিভ ট্রিটমেন্ট যদি হয়, তাহলে এগুলা কি করবে? ইনিশিয়াল স্টেজে আপনাকে কিছু উপকার দিয়ে সে আস্তে আস্তে ভিতরে ধাবমান হবে। সে ভিতরে গিয়ে সে তার বাসা বাড়ি স্থাপন করবে। কখনো কিডনিতে স্থাপন করবে, কখনো লিভারে স্থাপন করবে, কখনো যৌন অঙ্গে স্থাপন করবে, কখনো ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস সেখানে স্থাপন করবে, কখনো সে আপনার অন্ডকোষে স্থাপন করবে, কখনো সে কিডনিতে স্থাপন করবে, তার বাসা সেখানে সে বাঁধবে। একই বাসা ম্যাডোরিনামও বাঁধবে। তবে এই যে একটা পার্থক্য বললাম, যে পার্থক্যটা কি? অতিমাত্রায় ম্যাডোরিনাম গরম কাতর, আর থুজা হলো আপনার মধ্যম শ্রেণীর
গরম কাতর অথবা মধ্যম শ্রেণীর শীত কাতর, অল্পতেই ঠান্ডা সহ্য করতে পারে না, বর্ষা তার কাছে অত্যন্ত বিপজ্জনক, সকাল বেলায় তার কষ্ট, এই বিষয়গুলি আমরা পূজার মধ্যে পাবো। কিন্তু মেডোরিয়ামের মধ্যে আপনার সকল অবস্থায়, সকল সিজনে তার মধ্যে রোগের বিকাশ লাভ করবে। আচ্ছা, এখন অনেক ডিসকাশনের মধ্যে আমরা এই আসিল সদৃশ এই অবস্থানগুলির মধ্যে আমরা যখনই আমরা ইয়েতে যাব, এটাকে কি বলা হয়, টিউবারকুলার মায়াজমের দিকে যাব, তখন আমরা সেই জায়গার মধ্যে সাইকোসিবিলিটি টেন্ডেন্সি আমরা দেখব। তখনই আবার দেখা যাবে মার্কসল সিভিলিনাম নাইট্রিক অ্যাসিড আপনাকে জানান দিচ্ছে যে আমরা হাজির। যখনই সেটা আপনার টিউবারকুলারের দিকে যাবে। আচ্ছা, এখন আসেন এই থুজার মধ্যে আপনি যদি একটা তার মধ্যে আপনি যদি কিছু মেন্টাল সিমটমস নেন, মানসিক সিমটমস এর মধ্যে দেখা যাবে দ্য পেশেন্ট ইজ আনকম্প্রোমাইজিং, তার মধ্যে সে কখনোই সে কম্প্রোমাইজ করে সে চলে না, অথবা তার ভিতরে কোন রকম মায়া মমতা বলতে যা বুঝায় তাকে শোনায়, সে যা বলছে তো তাই বলছে। আর একটা জিনিস হলো যে সে কোনো বিষয় সে শেয়ার করবে না, এবং তার ভিতরে একটা কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধের ধাত, আঙ্গুলের সাহায্যে তার মল ত্যাগ, এই বিষয়গুলি বুঝার ক্ষেত্রে আমরা পাবো। কিন্তু যখনই আপনি মেডোরিনামের ক্ষেত্রে যাবেন, মেডোরিনাম দেখবেন পালসের মতো সফট অ্যান্ড কম্প্রোমাইজিং। সে তার রোগের জন্য টু হ্যাভ দ্য সিম্প্যাথি ফ্রম দ্য ডাক্তার থেকে সে সিম্প্যাথি পাওয়ার জন্য সে কি করবে, ডাক্তারের হাতে পায়ে ধরবে, চিকিৎসকের সামনে সে মায়া কান্না করবে, যেটা আমি এর আগেও বলেছি, মায়া কান্না করবে। আপনার চিকিৎসক, আপনি বুঝবেন তার অপরাধের মাত্রাও আপনি বুঝবেন, এবং অপরাধের পরে সে বারবার আপনাকে বলবে, স্যার আমি কি ভালো হব, আমি কি ভালো হব, আপনি প্লিজ স্যার। আর সুজা হলো সন্দেহ প্রবণ আপনি ডাক্তার, তার ভিতরে একটা ক্লিয়ার একটা অবস্থান আসবে, এই ডাক্তারের দ্বারা কি আমি ভালো হব কি ভালো হব না, সে আরো 2-4 জন চিকিৎসককে দেখাইয়া তারপরে আপনার কাছে আসে। সাসপিশিয়াস মেন্টালিটি যেটাকে বলা হয়, সাসপিশিয়াসনেস। কিন্তু মেডোর ক্ষেত্রে এই যে, তাই বলে পালসেটিলার মেন্টালিটি কিন্তু থুজার নয়। থুজা হলো স্বার্থের কারণে সে ডাক্তারের হাতে পায়ে ধরবে, তার মনের আবেগ উচ্ছ্বাস সে প্রকাশ করবে স্বার্থের জন্য, সে বারবার অনুনয় বিনয় করবে। আর মেডোরিনামের ক্ষেত্রে আপনি দেখবেন তার সমস্ত শরীরে জ্বালা পোড়া, বিশেষ করে পায়ের তলায় ব্যথা, পায়ের তলায় জ্বালা পোড়া, এই ব্যথা জ্বালা পোড়া এবং স্পর্শকাতরতা, এই বিষয়গুলি বারবার সে প্রকাশ করবে। দেখবেন তাকে যদি বলেন যে আপনি শীতকালেও কি এরকম করেন, ল্যাপের ভিতরে কি পাও রাখতে পারেন, বলবে যে নো, আমি স্যার ল্যাপের বাহিরে আমার সমস্ত শরীর জ্বালা পোড়া। তাহলে জ্বালা, ব্যথা, বেদনা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন বলে আমি মনে করি। তারপরে তার ভিতরে ব্যস্ত ত্রস্ত, কার ভিতরে, মেডোরিয়ামের ভিতরে। আর এই ব্যস্ততা ত্রস্ততা, তারপর যে উইপিং ডিসপোজিশন, তার মানে সে অতি অল্পতেই সে কেঁদে ফেলবে, ক্ষুধা প্রচুর,
এবং খাবার দাবারের মধ্যে তার মধ্যে প্রচুর ক্ষুধা, প্রচুর, সে খাবারের ক্ষেত্রেও সে কোনো আপোষ করবে না। তাহলে এই যে বিষয়গুলি, এগুলি আপনারা আরো ভালোভাবে চিত্রায়িত করতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আপনারা এইভাবে ওষুধগুলিকে আপনারা হৃদয়ঙ্গম করে আপনারা ওষুধ নির্বাচন করতে আপনারা সহযোগিতা নেবেন অর্গাননের, ম্যাথমেটিক্যাল সবকিছুর উপর। তবে ডিজিজ কনসেপ্টে আপনারা কোনো ওষুধ দিতে যাবেন না। আমি আর বেশি আলোচনা করতে চাই না, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম। আশা করি এইটার একমাত্র পজিশনের দিকে আপনারা থুজা মেডোরিনাম এগুলা দেখবেন। আর এই থুজা মেডোরিনামের বিপরীতে পজিশনের উপরে ভিত্তি করে আমি যে ওষুধগুলির কথা বলেছি, এই ওষুধগুলিও এই পজিশনের সাথে সম্পর্কিত। আমরা পরবর্তীতে যদি সুযোগ পাই তাহলে আগামী ক্লাসে আমরা কিছু আলোচনা করব, যে আলোচনাগুলিতে আপনারা জানেন সত্য, তারপরও আরেকটু শিখলেন, আমিও আরেকটু শিখলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে কারণে দেখতে পাচ্ছি স্যার আজকে দর্শক সারিতে আমাদের বাংলাদেশের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন, এবং যে কারণে আমরা মনে করছি এই অনুষ্ঠানটি আপনাদের মন আকৃষ্ট করেছে এবং আপনাদের চিকিৎসা জীবনে আজকের এই আলোচনাটি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদুল ইসলাম ভূঁইয়া স্যার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি একটি আপিল করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সময়ে চিকিৎসা মন্ত্রণালয়ের অধীনে হোমিওপ্যাথিক চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসকবৃন্দদের বিষয়ে সকল সুপারিশমালা বর্তমান প্রণীত হয়েছে। তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে ডাক্তার লিখতে পারবে, কে ডাক্তার লিখতে পারবে না, কে কি প্রেসক্রিপশন করতে পারবে। এই সকল বিষয় নিয়ে বর্তমান সংস্কার কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রস্তাবনা দিয়েছে, সেখানে এলোপ্যাথিক চিকিৎসকদের যে সকল রিস্ট্রিকশন দিয়েছে, অর্থাৎ যেখানে সেখানে যে কেউ ডাক্তার পদবি দিয়ে চিকিৎসা করতে পারবে না, এটা আমরা লুফে নিতে পারি। কিভাবে লুফে নিতে পারি? আমরা এখন যদি একটু নমনীয়ভাবে রোগীদেরকে আকৃষ্ট করতে চেষ্টা করি, তাহলে যেখানে সেখানে একজন প্যারামেডিক্স 3 মাসের যারা চিকিৎসার সম্বন্ধে ট্রেনিং নিয়ে চেম্বার খুলে ডাক্তার সেজে বিভিন্ন চিকিৎসা দিয়ে, অপচিকিৎসা দিয়ে বিভিন্ন ওষুধের রেজিস্ট্যান্স সৃষ্টি করেছে এবং জটিল জটিল রোগের সৃষ্টি করছে। সেটা যদি আমরা সাধারণ যারা রোগী আসে আমাদের কাছে তাদেরকে আমরা বুঝাতে পারি, তাহলে প্রতিনিয়তই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। তাই প্রিয় বন্ধুদের কাছে আমরা আপিল করব এইভাবে যে আপনারা এই বর্তমান সময়ের সাথে যুগ উপযোগী পদক্ষেপ নেবেন, যাতে আপনাদের কাছে সহজেই রোগীরা আসতে সাহস পায় এবং সহজ সরলভাবে অল্প টাকায় যেন চিকিৎসা নিশ্চিত করা যায়। আর যে কথাটা না বললেই নয়, সেটা হলো ইতিপূর্বে সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনা বিষয়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ বিভিন্ন উদ্বিগ্নতার কারণে আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে আমরা অনেকভাবে বিরক্ত করেছি এবং তাকে সোচ্চার হওয়ার জন্য কথা বলেছি। তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি সংস্কার কমিশনের সাথে তিনি যোগাযোগ করে জানতে পেরেছেন যে আমাদের যে বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয় সংস্কার প্রস্তাব করেছে, সেখানে আমাদের পক্ষেই সেগুলো হবে এবং সেটাই হওয়াটা স্বাভাবিক। বর্তমান সময়ে যে সার্কুলার আজকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সকল টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে যে ডাক্তার পদবি শুধু বিএমডিসির আইনে সিদ্ধ যে ডাক্তার, তারা ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এটা নিয়ে অতি উৎসাহিত হয়ে আমাদেরকে এলোপ্যাথিক ডাক্তারগণ পেরেশানিতে ফেলতে পারেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সার্কুলার এক পেশে দেখা যাচ্ছে, সেটা আমাদের কখনো বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে হয়রানি করতে পারে। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের চেম্বারে আপনাদের
হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশন এবং আমাদের চিকিৎসা শিক্ষা আইনে আমাদের ডাক্তার পদবি সহ আমাদের যে সকল ক্রাইটেরিয়া আমাদেরকে অ্যালাউ করে সে সকল বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন, যাতে সুবিধা হয় যে কোনো মন্ত্রণালয় যদি আমাদের কাছে আসে তাহলে আমরা যেন সঠিকভাবে জবাব দিতে পারি যে আমরা কিভাবে ডাক্তার এবং আমরা ডাক্তার লেখার যোগ্যতা রাখি। সুতরাং আমাদের মধ্যে যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে নিজেদের সচেতনতা বাড়াতে হবে। স্যারকে আমরা পেয়েছি। স্যার, আমি একটু পূর্বে কথা বলতেছিলাম যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা নিয়ে আমাদের সম্মুখে হাজির করেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় এবং টিভি চ্যানেলগুলোতে আজকে ফলো করে প্রচার করছেন, সেই বিষয়টা নিয়ে স্যার আমি একটু কথা বলতেছিলাম। স্যার, এই বিষয়ে যদি স্যার আপনি সংক্ষিপ্ত কিছু কথা বলেন তাহলে আমরা স্যার আজকের লাইভ এখানে শেষ করব। স্যার প্লিজ। ধন্যবাদ। এই বিষয়ে আমি বহুবার আপনাদেরকে সতর্ক করেছি, বলেছি। আমাদের সভাপতি সাহেব আজকেও আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়েছেন। আপনারা এতে আপনাদের আমাদের আইন কানুন সব আলাদা। আপনাদেরকে বারবার করে বলেছি, আজও বলতেছি, আপনারা প্রত্যেকেই আপনাদের আইন বইটা আপনাদের চেম্বারে রাখবেন। যদি আপনাদের নিকট না থাকে সভাপতি সাহেবকে বলেন, আমাকে বলবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আইন বইটা পাঠাই দেব, আপনারা শুধু প্রিন্ট আউট করে নেবেন। এইটুকু কষ্ট যদি করতে না পারেন আমার কিছু করার নাই। বিভিন্ন জেলা প্রশাসকদের নিকট চিঠি পাঠাইছে যে বিএমডিসির আইনে, হ্যাঁ সত্য কথা, বিএমডিসির আইনের সাথে আমরা সম্পৃক্ত না। আর বিএমডিসির আইনে যারা সম্পৃক্ত তারা সেখানে অনেক ফার্মাসিস্ট আছে, প্যাথোলজিস্ট আছে, গাইনোকোলজিস্ট আছে, তারপরে গিয়ে তারা সনোলজিস্ট আছে, তারা ডাক্তার পদবি লিখতে চায়। এই কারণে সেই জায়গার মধ্যে বারবার কোর্ট কাছারি যা কিছু আছে সবকিছু করেছে। সুতরাং আমাদের আইন কানুন আলাদা, আমাদের সব কিছু আলাদা, যার কারণে এগুলি আপনারা দেখাবেন। এগুলাতে আপনারা ভয় পাবেন না। তবে মনে রাখবেন, যদি কথা ঠিক মতো বলতে না পারেন, কাগজপত্র ঠিক মতো দেখাতে না পারেন, তাহলে ক্ষতি আপনার হতেই পারে। সুতরাং আপনাদের রেজিস্ট্রেশন এবং আপনাদের পদবি, আপনাদের আইন বই সবকিছু আপনারা চেম্বারে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি ভেবেছিলাম যে বোধহয় আমি লাইভে আসতে পারবো না, কারণ আমি অত্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন শুনেছেন যে বেলি রোডে, আমার বাসার কাছে বেলি রোডে আগুন লেগেছে। সেই আগুনের 6 তালা, যে সময় আগুন লেগেছে ওই সময় আমার নাতি এবং আমার ছোট ছেলে ওই 6 তালার মধ্যে আটকা পড়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, তারা আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষতি হয় নাই। তবে তারা প্রত্যক্ষদর্শী যে সেই জায়গায় ধোঁয়ায় তাদের কতটুকু, অন্যান্যদের কতটুকু ক্ষতি হয়েছে, আমরা খুব আতঙ্কে ছিলাম। যাই হোক, আপনাদের দোয়ায় আমার নাতি, আমার ছেলে সুস্থ অবস্থায় 6 তলার থেকে বেরিয়ে আসছে। আমি তাদের, আমার এই নাতি আমার ছেলেকে আপনারা দোয়া করবেন যাতে তাদের আর কোনো অসুবিধা না হয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একটি কথা যেটা বলেছেন সেটা আবার আপনাদেরকে রিপিট করে বলছি যে আপনাদের যদি ডাক্তারি সনদ না থাকে, আপনারা যদি বৈধভাবে চিকিৎসা শাস্ত্রে পাশ না করে থাকেন, আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষেত্রে আমাদের কোনো সে নাই, আমাদের কোনো মন্তব্য নেই। আমি ইতিপূর্বে এই বিষয়গুলো বলেছিলাম যে এক সময় আসবে কেউ কোনো ডাক্তার নন অথচ ডাক্তার লিখেন, চিকিৎসা করেন, অবৈধ অনেক কিছুই করেন, সেগুলা এক সময় এগুলা করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের অনেক বিজ্ঞ চিকিৎসক বন্ধুগণ আমাকে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশে অনেক ডাক্তার রয়েছে যারা কোনো ডিগ্রি পাস নয়, তারা অনেক ভালো ডাক্তার। ডাক্তার ভালো, এটা আমি নিজে স্বীকার করি, কিন্তু ডাক্তারি পেশা পালন করতে গেলে আপনাকে অবশ্যই বৈধতা নিয়েই আসতে হবে। আমার পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনাদের বৈধতার ক্ষেত্রে যেন কোনো প্রকার কোনো সমস্যা না থাকে, এই বিষয়টি দেখবেন। আর যদি কোনো প্রকার হয়রানির শিকার হন, স্যার যে কথাগুলো বলেছেন এই বিষয়ে কোনো সহযোগিতা চাইলে আমরা নিজেরাও এটা সহযোগিতা করব এবং আমাদের
পক্ষ থেকে যতটুকু আইনি সহায়তা এবং কাগজপত্র দিয়ে সহযোগিতা করা দরকার সেটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের পেশাগত সাফল্য কামনা করে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, সবাইকে ধন্যবাদ।